আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু বলবি? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, আমি একটা পেজ নিয়ে নিই, আমি শুরু করছি। আচ্ছা, সবার প্রথম একটা টপিক হোমওয়ার্ক থাকবে, সেটা আগে ডিসকাস করে দেব। তারপর আমরা আজকে প্রেসি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এক মিনিট, পেজটা কোথায় গেল? হুম। বলছি এটা স্যার রেকর্ডেড থাকবে? মানে আমার হাতের কাছে একটু খাতা পেন নেই এখন একটু, হ্যাঁ। হ্যাঁ, রেকর্ড তো থাকেই প্রতিদিনই। মানে আমি সেই জন্য বলছি, কারণ হ্যাঁ, হ্যাঁ। উম, আপনি দিচ্ছেন আমি বুঝে নিচ্ছি, আবার আমি পরে আবার এটাকে দেখে নেবো তাই ভাবছিলাম। তোমাদের তুমি অ্যাপে অ্যাক্সেস পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি পেয়েছি। কিন্তু দেখবে অ্যাপ থেকে স্যার এ করা যাচ্ছে না। সমস্যা যেটা হচ্ছে যে আমাকে মানে এইটা খুলে আবার ওই সেই ব্রাউজে গিয়ে করতে হচ্ছে, যে আমরা গুগল মিটে করবো ওরকম করা যাচ্ছে না। না, না, জুম অ্যাপ অ্যাপ থেকে ডিরেক্ট। ডাউনলোড না, করা না, যাচ্ছে জুম না ওখানে। ডাউনলোড করতে হবে না, ওই অ্যাপে ক্লিক করবে, ওখানে জয়েন ফ্রম ব্রাউজার বলে একটা অপশন আছে, হ্যাঁ ওটাই হ্যাঁ, ক্লিক সেই করতে সেই হবে। হ্যাঁ, সেটাই করতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, 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 ঠিক আছে। আর ওকে দেখবে তুমি ওকে মানে ক্লাসটা হয়ে যাবার 15-20 মিনিট পর চেক করবে, মানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। বলছি যে- অর্পণ কি এই ব্যাচে আছে স্যার? না, অর্পণ আগের ব্যাচে আছে। ও আচ্ছা আচ্ছা, আপনি আবার একটা নতুন ব্যাচ লঞ্চ করছেন বলছেন 6 তারিখে না কত তারিখে? না, সেটা ওটা সব কি? সাবজেক্টের, ওটা ওটা সব সাবজেক্টের, ওটা ইংরেজির ও নয়। ওকে স্যার, ওকে ওকে। হুম, হুম, হুম। ঠিক আছে। আচ্ছা, দেখো, মূল যে বিষয়, একটা টপিক। স্যার একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, বলো। স্যার বলছি ওই ডাব্লিউবিসিএস 2024-এর যে রিভিশন ব্যাচটা আছে ওটা কিরম ফিজ আছে? ওটা 3,300 টাকা ফিজ আছে, আচ্ছা, ছ ওটা মানে মাসের কি জন্য। সব কভার হবে মানে রিভিশন বেসিসে পুরো? হ্যাঁ, 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 পুরোটা রিভিশন বেসিসে। ওটা কি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, মক স্টার্ট হয়ে গেছে। টেস্টের কোনো কি মক টেস্টের কোনো কি ব্যাচ আছে না? না, না, সেটাই রিভিশন ব্যাচই, ওটা হচ্ছে 10 তারিখ, 20 তারিখ আর 30 তারিখ মক টেস্ট হচ্ছে সেকশনাল, মোটামুটি 3টে সাবজেক্ট বলে দেয়া হচ্ছে। 3টে সাবজেক্টের 3টে করে চ্যাপ্টার, এই 9টা করে চ্যাপ্টার, মানে 3 তারিখকে 9টা চ্যাপ্টার পড়া দেয়া থাকছে। এই 3টে চ্যাপ্টারের ওপর 50, এই তিনটের ওপর 50, এই তিনটের ওপর 50। এটা মনে করো 10 তারিখ হলো, তারপরে 20 তারিখ একই রকম ভাবে, আবার 30 তারিখও একই রকম ভাবে। আচ্ছা, এটা আমি না একটা আরবিট্রারি ডেট বললাম, 10, 20, 30 না হয়ে এটা তোমার 15, 25, 5ও হতে পারে। মানে 10 দিন অন্তর অন্তর পরীক্ষা হচ্ছে, অনলাইনে মক টেস্ট, আর সাথে আচ্ছা, কোশ্চেন এটা অ্যান্সার কদিন অ্যানালিসিস হলো ক্লাস। মোটামুটি ব্যাচটা? কদিন হলো? জানুয়ারি, জানুয়ারি থেকে শুরু হয়েছে, জানুয়ারির প্রথম থেকে। আচ্ছা, উইকে মোটামুটি কদিন হয়? লাইভ ক্লাস, লাইভ ক্লাস হয় হচ্ছে উইকে 6 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো আজকে ঠিক আছে ক্লাসটা ঠিক করে আছে। নিই, তারপর অন্য কিছু আলোচনা করব। কারোর অন্য ব্যাচ সংক্রান্ত তথ্য জানার থাকলে আমাকে পার্সোনালি কল করে নেবে। আচ্ছা, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তোমরা কি এই বিষয়টা সম্পর্কে কেউ অবহিত যে ইউজিসি একটা ইকুইটি রিফর্মস এনেছে বা রেগুলেশন এনেছে 2026? বিষয়টা সম্পর্কে অবগত কেউ? হ্যাঁ স্যার, শুনলাম ওই একটা কাস্ট স্যার, ডিসক্রিমিনেশনের ব্যাপারে রয়েছে। এক্স্যাক্টলি। তো জেনারেলি মিসলেনিয়াস অথবা ক্লার্কশিপে এই ধরনের টপিক আসার সম্ভাবনা কম থাকে। মিসলেনিয়াসে তবু আসে, ক্লার্কশিপে আসে না। কিন্তু এই ধরনের টপিকগুলো হচ্ছে ডব্লিউবিসিএস এর হট টপিক, মানে ডব্লিউবিসিএস এর জন্য আমাদেরকে রিপোর্ট অথবা কম্পোজিশন সেগমেন্টে এই ধরনের টপিক করতে হবে। যেমন একটা সময় 2022-23 সালে আমরা খুব জোর দিয়ে করেছিলাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, প্রত্যেকেই করেছো, মানে এর আগে যারা প্রিপারেশন নিয়েছো। তো ব্যাপার হচ্ছে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার হোমওয়ার্ক তো ওরকম ভাবে থাকে না, আমি পুরোটা আলোচনা করে দিচ্ছি। এবং তোমরা লেখা জমা দেবে ফ্রাইডে। কবে জমা দেবে? ফ্রাইডে। যাবতীয় যা লেখা থাকবে সেগুলো শুক্রবার করেই গ্রুপে জমা দেবে, পিডিএফ করে দেবে, হাতে লিখে। হাতের লেখা যেন ঠিকঠাক হয়। ভালো লেখো খারাপ লেখো আমি চেক করে
এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেব। আর যেগুলো ছোটখাটো স্যার লেখা সেটা সেগুলো তো আগামীকাল লাইভ লিখতে ক্লাসে। হবে? আগামীকাল? আগামীকাল দেবে। আগামীকাল, আগামীকাল শুক্রবার কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। আগামীকাল দেবে। একদম একদম আগামীকাল দেবে। আমি আলোচনা করে দিচ্ছি, কালকে লিখে কালকেই জমা দেবে। দেখো, তো ইউজিসি ইকুইটি রেগুলেশন, এটার উপর আজকে খুব সুন্দর একটা সম্পাদকীয় আনন্দবাজারেও প্রকাশিত হয়েছে। তোমরা মূলত যারা ডাব্লিউবিসিএস এর স্টুডেন্ট, আমি ইংরাজি পড়ালেও একটা জিনিস মাথায় রাখবে, খবরের কাগজটা পড়া না খুব দরকারি। কোন দিক থেকে দরকারি? ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ জিএস অলসো। জিএস এর জন্যও কিন্তু এটা একই রকম ভাবে দরকারি। তো সবার প্রথম, এই যে ইউজিসি ইকুইটি রেগুলেশন 2026, এই বিষয়টা কিসের সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত হচ্ছে আহ, তোমার উচ্চ শিক্ষার সাথে, মূলত কলেজ এবং ইউনিভার্সিটি। ঠিক আছে? ইউনিভার্সিটি এবং কলেজের সাথে সম্পর্কিত। কি হয়, কলেজ অথবা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে একটা ভেদভাব থাকে, মানে একটা কাস্ট বেসড যে ডিসক্রিমিনেশন, সেই বিষয়টা থাকে। তো তার ফলে বহু মানুষ, মানে বহু বহু মানুষ কিন্তু সাফারার হয়। এইবার এটা না খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, কারণ এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে ওই সেই এসসি ভার্সেস জেনারেলের যে চিরাচরিত দ্বন্দ্ব, তো সেইটা চলে আসবে। তো এখানে আমি যে আলোচনাটা করব, এটা ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ ডেসক্রিপটিভ, ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকেই করব। সুতরাং কারুর ব্যক্তিগত মতামত, অভিলাষ, মতবাদ পৃথক থাকলেও সেটা আপাতত গোপনই রাখো, কারণ এই ধরনের লেখায় আমাদের কিন্তু খুব রেখে রেখে লিখতে হয়। তোমার মনে হতেই পারে যে কোটা সিস্টেম উচিত নয়, আবার তোমার মনে হতে পারে যে আমাদের দেশে এই যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যের জন্য মানে এখনো এই যে সংরক্ষণ, এটা জরুরি। তো এটা এমন একটা টপিক, মানে এখানে যদি 12 জন থাকো, 12 জনের দু রকমের মতামত থাকবে। একজন সাপোর্ট করবে, একজন অপোজ করবে, কিন্তু আমরা সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। আমরা শুধুমাত্র এই অ্যাক্টের প্রেক্ষাপট, এর যে ইমপ্লিমেন্টেশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ইউজিসি আমরা জানি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তো সেটা তোমার একটা ইকুইটি রেগুলেশন 2026, দিস হ্যাজ বিন ইম্পোজড বাই ইউজিসি। ফর হোয়াট রিজন? তারা চাইছে টু অ্যাবলিশ দ্য ডিসক্রিমিনেশন ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ। দুটো পার্টি থাকে, একটা হচ্ছে যারা উচ্চ বংশজাত, আরেকটা হচ্ছে যারা নিম্নবিত্ত শ্রেণী। এবার ব্যাপারটা এরকম নয় যে দিস ইজ সামথিং নিউ, মানে আমরা অনেকে ভাবি না যে ইট ইজ আ নভেল থিং। নভেল মানে নতুন, হ্যাঁ, নভেল করোনা ভাইরাস সেই অর্থে নভেল, নোবেল নয়। দিস ইজ নাথিং নিউ। ইট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড অলমোস্ট 10 to 14 years ago. In the year 2012, the same thing was introduced, but there are some differences. 2012 সালেও এরকম একটা বিষয় ইউজিসি কিন্তু ইমপ্লিমেন্ট করেছিল, কিন্তু সেটার সাথে এটার একটা মৌলিক পার্থক্য রয়েছে। 2012 সালে যেটা ইমপ্লিমেন্টেড হয়েছিল, তো সেটাও একটা ইকুইটি রেগুলেশনই ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র এসসি, অর্থাৎ শিডিউল কাস্ট, 2 নম্বর হচ্ছে এসটি, 3 নম্বর হচ্ছে উইমেন, এবং 4 নম্বর হচ্ছে তোমার ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপড, সেই অর্থে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তো শুধুমাত্র তাদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই যে 2026-এ এটার সাথে সাথে আরো একটা ক্ষেত্র যুক্ত হলো, সেটা হচ্ছে ওবিসি। সেটা কিন্তু এর আগে ছিল না। তাহলে এই 2026-এর রেগুলেশনে কি কি বলা হয়েছে? সবার প্রথম হচ্ছে প্রত্যেকটা কলেজ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা করে ইকুইটি কমিটি গঠন করতে হবে। নোট ইট, যে ইন ইচ কলেজ অফ দ্য স্টেটস দেয়ার শুড বি অ্যান আ বডি
ফর ইকুইটি কমিটি। একটা সংগঠন থাকবে ইকুইটি কমিটির জন্য, বা একটা ইকুইটি কমিটি থাকবে। 2 নম্বর, এই ইকুইটি কমিটির প্রধান কে হবে? যিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তার মানে যে হচ্ছে প্রিন্সিপাল, অথবা আমরা যদি ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি তাহলে উপাচার্যই হবে ওই কমিটির প্রধান। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, যদি দেখা যায় যে জাতিভিত্তিক কোনো রকমের মানে কাস্ট বেসড কোনো রকমের অ্যাকিউজিশন আসে, কাউকে ব্লেম করা হয়, মানে কাউকে অবমাননা করা হচ্ছে তার জাতিগত বিষয় নিয়ে, তো এর জন্য 24 ঘন্টার মধ্যে অ্যাকশন প্রসিড করতে হবে, মানে অ্যাকশন নিতে হবে না, সেই অভিযোগ নিয়ে প্রসিডিংটা শুরু করতে হবে। এবং উইদিন 15 ডেজ ওই যে কমিটি, সেই কমিটি একটা কনক্লুশনে পৌঁছবে বা একটা রিপোর্ট সাবমিট করবে। তাহলে অনেকগুলো তথ্য: এক, প্রত্যেকটা কলেজে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা করে ইকুইটি কমিটি থাকবে, যাদের কাজ হচ্ছে যারা পিছিয়ে পড়া, অর্থাৎ এসসি এসটি, উইমেন, পিসি এবং ওবিসি, এদের মধ্যে কেউ যদি ভেদভাবের শিকার হয়, 24 ঘন্টার মধ্যে তাদের অভিযোগ নিয়ে কাজ শুরু করা এবং 15 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করা। এদের প্রধান থাকবে, প্রত্যেকটা কোর কমিটির মাথায় বসে থাকবে সেই প্রতিষ্ঠানের যিনি হচ্ছেন সর্বেসর্বা, অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ধরতে গেলে যিনি হচ্ছেন উপাচার্য, মানে সে করবে এই জিনিসটার মূল। 3 নম্বর কি, একটা আলাদা হেল্পলাইন চালু হবে, যেটা দ্যাট উইল ওয়ার্ক ফর 24x7, এবং যে কেউ, একটা পোর্টালও চালু হবে এটার জন্য, একটা টোল ফ্রি নাম্বার এবং একটা পোর্টাল হবে যেখানে সরাসরি স্টুডেন্টরা নিজেদের অভিযোগ জানাতে পারবে। এইবার এই যে মানে ইকুইটি রেগুলেশন হয়েছে, এটা তো একটা সাধারণ একটা এরকম হতেই পারে, কিন্তু এটা না, যারা মানে সবর্ণ উচ্চ বংশজাত, এটা সারা মানে কি বলবো দেশব্যাপী একটা রিপারকেশন তৈরি করেছে। সারা দেশে এটা নিয়ে একটা রিপারকেশন তৈরি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা তো আগেও ছিল, এখনো আছে, তাহলে নতুন কি হলো? শুধু কি ওবিসির জন্য এত ঝামেলা? ব্যাপারটা ঠিক তা নয়। আগে যেটা ছিল 2012 সালে, দ্যাট ইজ অন দ্যাট ওয়াজ অন পেন অ্যান্ড পেপার, অর্থাৎ পুরোটাই ছিল কাগুজে, এবং সেটা ইমপ্লিমেন্টেড হতো না। কেন হতো না? মানে মোস্টলি হতো না। তার সব থেকে বড় কারণ আমরা এটা ভাবতে পারি যে দেখা যেত যে এই সমস্ত কোর কমিটির যারা হেড হতো, এখন তো বলেই দেয়া হয়েছে যে মানে উপাচার্য হবে বা প্রিন্সিপাল হবে, যেই হোক না কেন, আগে কি হতো, এই কমিটিতে যে কেউ একজন বসে যেত, এবং মোস্টলি দেখা যেত যে এদের উচ্চ মানে এই সমস্ত কমিটির হেড রয়েছেন যারা, তারা হচ্ছেন সবর্ণ বা উচ্চ বংশজাত। সুতরাং উচ্চ বংশজাত এক ভদ্রলোক বা উচ্চ বংশজাত কারুর বিরুদ্ধে একজন দলিত গিয়ে উচ্চ বংশজাত আরেকজনের কাছে অভিযোগ করবে, সেটা যে কতটা মান্যতা পাবে এবং তার পরে যে কি অ্যাকশন নেওয়া হবে, এটা একটা মানে মানে দ্যাট ক্যান বি মানে কল্ড ইন কোশ্চেন, সেটা স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যেতে, এবং এটা অভিযোগ আর কি, ঠিক আছে, এটা একটা অভিযোগ ছিল। কিন্তু মানে উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ ইউজিসি ইকুইটি রেগুলেশন 2026, দ্য হেড অফ দ্য কলেজ অর দ্য হেড অফ দ্য ইউনিভার্সিটি উইল প্রিসাইড ওভার দ্য কমিটি। সো আমরা যদি ধরে নিই মানে মানে তিনি কোনো রকম ভাবে ওই রকম বায়াস নন, তো সেক্ষেত্রে এখানে একটা টাইমও বেঁধে দেওয়ার ব্যাপার আছে যে উইদিন 15 ডেজ হি হ্যাজ টু সাবমিট দ্য রেজাল্ট অফ দ্য আউটকাম, মানে যেটা আউটকাম বেরোবে সেটা তাকে জানাতে হবে। এবং যদি কোনো কলেজ, সব থেকে বড় কথা শোনো, যদি কোনো কলেজ অথবা কোনো ইউনিভার্সিটি এর খেলাপ করে, মানে ডাজ নট ডু সো, তাহলে ইন দ্যাট কেস তাদের যে গ্র্যান্ড অথবা তাদের যে ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি বা কলেজ হিসেবে স্বীকৃতি, সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এটা একটা ভয়ানক পয়েন্ট। কতটা হবে না হবে এটা পরের ব্যাপার, কিন্তু যদি দেখা যায় এইরকম কোনো ইস্যু হয়েছে, তাহলে তার বাতিল হয়ে যাবে, সেই গ্র্যান্ট বাতিল হয়ে যাবে, সে আর ইউজিসির রিকগনিশন পাবে না, তার পরিচিতি পাবে না।
এটা একটা বড় সমস্যার জায়গা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা লিখবে এর কিছু এনকাউন্টারও তোমাকে করতে হবে। যে যারা ধরো জেনারেল বা উচ্চ বংশজাত, তো তারা তো আর মূর্খ না এমনি এমনি একটা আন্দোলন করবে। তাদেরও কিছু পয়েন্ট থাকবে, তোমাকে দুটোকে সাইমালটেনিয়াসলি এনকাউন্টার করতে হবে। যেমন তাদের পয়েন্ট কি, এই যে তারা বলছে এটা কেন লাগু করা হবে, তার পেছনে তাদের কিছু তো যুক্তি আছে। তাদের একটা যুক্তি হচ্ছে যে এর ফলে অনেক ক্ষেত্রেই কি হবে, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হবে। এটা কিন্তু তাদের একটা সব থেকে ম্যাটার অফ কনসার্ন, যে এই যে রাইটটা তারা পেয়ে গেল, এই রাইটের ফলে অনেক জায়গায় তাদেরকে, তারা কিছু করবে না অথচ তাদের উপর একটা জাতিগত প্রতিশোধ নেওয়া হবে। বিষয়টা কিরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে, দেখবে ভারতবর্ষের যতগুলো আইন বা ল আছে সেটা না একটু উইমেন সেন্ট্রিক, মানে একটু মহিলা ঘেঁষা। যেমন তোমরা ইফ টিজিং কথাটা শুনেছো, অ্যাডাম টিজিং শুনেছো? শোনোনি। অ্যাডাম টিজিং হয় না, ইফ টিজিংই হয়। তো একই রকম ভাবে একটা, মানে ছেলেরা অনেক সময়, অধিকাংশ সময়ই হয়তো খারাপ কাজই করছে, কিন্তু এরকম অনেক ঘটনা আছে যেখানে মেয়েরা ছেলেদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আমি এই 2-3 দিন আগেই একটা খবরের কাগজ পড়ছিলাম যেখানে একটি ছেলে 20 বছর জেল খেটেছে। 20 বছর কোনো একটা নারী নির্যাতন বা কোনো সেক্সুয়াল কিছুর জন্য। এবং দেখা যায় সে যখন 43 বছর বয়সে বেরোচ্ছে, তিনি প্রমাণিত হচ্ছেন যে তিনি ওখানে ছিলেনই না এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। তাহলে এই যে ব্যাপারটা, তো উম, এরা ভয় পাচ্ছে যে এইরকম যদি কিছু হয়। কিন্তু শুধুমাত্র এই লজিকে কোনো আইনকে বলবৎ করা যাবে না এমনটাও নয়। কারণ দেখো, যদি সেরকমটাই তোমরা ভাবো, তাহলে ভারতের শাসন ব্যবস্থায় কিন্তু অনেক ত্রুটি রয়েছে। ভারতের যে বিচার ব্যবস্থা, বিচার মানে আমরা কোর্টের বলছি, জুডিশিয়ারি বলছি, অন্য কিছু না, এক্সিকিউটিভ বা লেজিসলেটিভ বলছি না। ভারতের জুডিশিয়ারি যতগুলো রায় হয়, তোমার কি সব রায় সঠিক? ভারতবর্ষে সুপ্রিম কোর্টে বা অ্যাপেক্স কোর্টে বা এমনি হাইকোর্ট বা এমনি স্টেটের যে সমস্ত কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, যত রায় বেরোয় সবকটাই কি ত্রুটিমুক্ত বা সঠিক? এমনটা তো নয়। তাহলে সেটাই যদি হিসাব হয়, তাহলে তো কোর্টকেও তুলে দিতে হবে। তো এই বিষয়টা না অতটা ধোপে টিকবে না। তো এই একটা বিষয়। এবং আমরা যদি দেখে নিই যে এই নির্যাতনের ফলে ভারতবর্ষে কিন্তু মৃত্যুর খবরও রয়েছে। মানে এই জাতিগত যে, মানে কি বলবো, কাউকে অবমাননা করা হচ্ছে, কাউকে হেনস্থা করা হচ্ছে। আমি কিন্তু অল ওভার বলছি না, আমি শুধুমাত্র শিক্ষাঙ্গন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলছি। তার জন্য মৃত্যু পর্যন্ত হয়েছে, মানুষজন সুইসাইড করেছে, এমন খবরও তোমরা পাবে। যেমন আমি একটা নাম বলছি, কারণ মনে পড়ছে না, কি বলতো, রোহিত ভেমুলা, নামটা শোনা? সুসাইড করেছিল। হ্যাঁ স্যার রোহিত, শোনো। হুম, রোহিত ভেমুলা একটা যখন জিনিস লিখবে সেইটা সম্পর্কে একটু তথ্য তোমায় জানতে হবে আর কি। রোহিত ভেমুলা 2016, তোমরা একটু নেট চেক করে নিও, 16 হতে পারে বা 17 হতে পারে। ঠিক আছে? তো তখন কি হয়েছিল, রোহিত ভেমুলা ছিল হচ্ছে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির পিএইচডির একজন গবেষক বা একজন স্টুডেন্ট। তো তার সাথে ঝামেলা লাগে, সে একটা দল করত, সেই দলটার নাম মোস্টলি ছিল হচ্ছে এএসএ। তার মানে হচ্ছে তোমার, এ স্ট্যান্ডস ফর আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এরকম কিছু একটা ছিল। এবং তার সাথে যার ঝামেলা লাগছে যে গ্রুপটার, সেটা হচ্ছে এভিবিপি। ঠিক আছে? এভিবিপি মানে বুঝতেই পারছো যে বিজেপির যে ছাত্র সংগঠন। এবং দেখা যাচ্ছে যে এরা টোটাল 5 জন ছিল, রোহিত ভেমুলা সহ টোটাল 5 জন ছিল। তো দেখা যাচ্ছে যে এই 5 জনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এমনকি এই যে রোহিত ভেমুলা একটা স্টাইপেন্ড পেত অ্যারাউন্ড 25,000 টাকা, সেটাও কিন্তু বন্ধ করে দেয়া হয়। এমনকি তাদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়। তো বেশ কিছুদিন খবর ছিল যে তারা ওই সেন্ট্রাল ইউনিভার্সিটির বাইরে তাঁবু খাটিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং কোনো কিছুই হয়নি। শেষমেশ রোহিত ভেমুলা সুইসাইড করেন। এবং এটা ভারতবর্ষের মানে কি বলবো, এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের যে ইতিহাসে একটা বড় একটা নাড়া দেয়া ঘটনা। এটা নিয়ে কিন্তু খুব চর্চা হয়েছিল। রোহিত ভেমুলা এখনো, মানে এই যে যাবতীয় যে চেঞ্জেস গুলো আসছে, এর পেছনে কিন্তু রোহিত ভেমুলার মৃত্যুটাও একটা বড়
আহ, মানে ভূমিকা পালন করছে। এরকম আরো কিছু ঘটনা আছে, যেমন তোমরা এত কিছু লিখবে না, রোহিত ভেমুলা লিখতে পারো, বা স্টুডেন্ট ইন, মানে আমরা তো জেনারেলি প্রপার নাউন ইউজ করি না, করতে বারণ করে, তা মানে এরকম লিখতে পারো, ইন 2016 আ স্টুডেন্ট ইন হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি কমিটেড সুইসাইড। ঠিক আছে, ডিউ টু ইয়ে, তো তখনই বুঝে যাবে যে রোহিত ভেমুলার কথা। এমনকি না লিখলেও পারো, আমি কি বলে দিচ্ছি যে একটা বিষয় সম্পর্কে তোমাকে একটা সম্যক ধারণা রাখতে হবে, মানে যেটা লিখতে হবে তার বাইরেও কিছু জানতে হবে, তাহলে তোমার লেখার টোনটা ঠিক হবে, লেখার অ্যাঙ্গেলটা ঠিক হবে। যেমন আরেকটি মেয়ের কথা আমরা বলতে পারি, মেয়েটার নাম হচ্ছে পায়েল তানভি বা পায়েল তারভি। আহ, মুসলিম মেয়েটি ছিল। এটা সম্ভবত 2019-এর ঘটনা, হ্যাঁ, 2019-এর ঘটনা। আমি আজকে পড়ছিলাম খবরটা আনন্দবাজারে। উম, সেখানেই এর কথা লেখা নেই, সেটা আমি পরে দেখে নিলাম নেট থেকে। 2019-ই হবে, একবার দেখে নেবে। মেয়েটার নাম ছিল পায়েল তারভি, তারভি বা তানভি এরকম কিছু একটা নাম। তো শি ওয়াজ আ মেডিকেল স্টুডেন্ট, এবং ওই মেয়েটি মুম্বাইতে, মানে মহারাষ্ট্রের মুম্বাইতে পড়াশুনো করছিল একজন ডাক্তারি স্টুডেন্ট হিসেবে। এবং দেখা যাচ্ছে তার যারা মানে সহকর্মী, মানে তার যারা ফ্রেন্ড, সো কল্ড ফ্রেন্ড, তাকে অত্যন্ত জঘন্যভাবে মানে হেনস্থা করেছে। জঘন্য মানে আহ, মানে একসাথে থাকতো না, লাথি টাথি মারতো। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, মানে ওর ওপর, মেয়েটার ওপর যেটা রাগ ছিল, যে মেয়েটা স্বাভাবিকভাবে কোটা সিস্টেমের জন্য চান্স পেয়েছিল মেডিকেলে। এবার এটা তো আমাদের মানে সংবিধানেই তো এই রিজার্ভেশনের কথা আছে না, যে এই ব্যাপারগুলো। এবার ব্যাপার হচ্ছে, মেয়েটা যেহেতু কোটায় চান্স পেয়েছে, তো বাকিরা ওকে নিচু নজরে দেখতো। এবার এটা কোনো জায়গায় গিয়ে হয়তো, মানে যারা জেনারেল, তাদেরও অনেক বলার জায়গা আছে, যে একটা জায়গায় চান্স পাওয়ার ভিত্তি সমান সমান হওয়া উচিত। এটা একটা হওয়া জায়গা, যে আমি 100-তে 100 পেয়েও চান্স পাচ্ছি না, ও 100-তে 50 পেয়ে চান্স পাচ্ছে, এটা একটা রাগের জায়গা হবে। এটা যথেষ্ট মানে জাস্টিফাইড একটা দাবি। কিন্তু সাথে সাথে এটাও কখনো কাম্য নয় যে একটা মেয়ে বা একটা ছেলে, তাকে তুমি কোটা নিয়ে শুধু বলনি, সে কোটায় চান্স পেয়েছে বলে তুমি তাকে এতটা নির্যাতন করেছো, মানে পরিস্থিতি কতটা খারাপ হলে একটা মেয়ে সুইসাইড করতে বাধ্য হয়। আমি শুধু এটা বলার কথা, মানে এটা তোদেরকে ভাবতে বলছি। এটা হতে পারে, যেমন আমি সরাসরি বলছি, আমি নিজে কোটা সিস্টেমকে সাপোর্ট করি না, এটা আমার স্ট্যান্ড। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে, এটার জন্য মানে কোথাও গিয়ে এই জাতিগত ব্যাপারটা তো, যারা জেনারেল বা উচ্চ বংশজাত যারা, সেখান থেকেই তো মানে তাদেরই তো চাইল্ড এই ব্যাপারটা, তাদেরই মস্তিষ্ক প্রসূত ব্যাপার, যেটা যুগের পর যুগ ধরে চলে আসছে। কিন্তু আমি যেটা বলছি, হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ তুই এত কমে পেয়েছিস, এই ধরনের যে আলোচনাগুলো, এগুলো হয়। কিন্তু এমন অনেক জায়গা আছে, এমন কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এমনকি কর্মক্ষেত্রেও, মানে যারা ধর একটু পিছিয়ে পড়া সম্প্রদায়, তারা ওই চান্স পেয়ে যাচ্ছে, চাকরিতে ঢুকে যাচ্ছে, সেই অবধি তাদের আনন্দ। কিন্তু আমার পরিচিত এমন অনেকে আছে যে তাদের সারাটা জীবন না ওই কথা শুনে কাটিয়ে দিতে হয়। মানে কখনো কখনো মনে হয় যে মানে মরে যাওয়াটা ভালো। মানে আমি বেশ কিছু জনের কথা আমি বলছি, মানে এরকম ভাবিস না যে আমি এসসি বলে বা ওরকম বলে। আমার পদবি হচ্ছে, সারনেম হচ্ছে দে, এবং আমি পুরোটা জেনারেল থেকেই বিলং করি, ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। কিন্তু মানে ধর যে ঢুকলো, মানে এই যে তুই জেনারেল হয়ে ধর 5 বছর পর বা 10 বছর পর চাকরি পেলি, এই আক্রোশটা তো তোর থেকেই গেল, যে আমার থেকে কম পেয়ে আমার থেকে 10 বছর সার্ভিস লাইফ ওর বেশি হলো। এটা তুই জীবনের শেষ দিন অবধি পুষে যাবি। এবং এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা ভারতবর্ষে একটা, মানে এমন একটা জায়গা ক্রিয়েট করেছে যেখানে কেউই হয়তো সেইভাবে দায়ী নয়। আমি একটু বিষয়টা একটু পড়াশোনার বাইরে বলি, তাহলে তোদের বোঝাতে সুবিধা হবে। মনে কর, তুই হচ্ছিস এ পরিবারের সদস্য, তুই জেনারেল। একটু অপ্রাসঙ্গিক কথা বলি, হ্যাঁ, একটা টপিক যখন উঠে এলো। আরেকজন হচ্ছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তার নাম হচ্ছে বি, ঠিক আছে, এটা জেনারেশন ধরে নে। আহ
আরেকজন রয়েছে, সে হচ্ছে জেনারেল, সে হচ্ছে সি। আর একজন আমি আজকে একটু পড়ানোর বাইরে 5 মিনিট আলোচনা করব, আরেকজন এসসি বা এসটি আছে, তার নাম হচ্ছে ডি। আচ্ছা, এরা হচ্ছে পূর্বপুরুষ সবাই, হ্যাঁ, আমরা এই বংশধর, তুই মনে কর এই বংশধর, ঠিক আছে? তোরা কি করছিস? কম্পিটিটিভ দিচ্ছিস। এই যে তুই কম্পিটিটিভ দিচ্ছিস, তোর দাদু সে উচ্চ বংশজাত, তার দাদু সেও উচ্চ বংশজাত ধরে নে, সে কোনোদিন কারুর সাথে খারাপ ব্যবহার করেনি, কাউকে নিচু চোখে দেখেনি, কাউকে না, ঠিক আছে? কে দেখেছে? ওই অন্য একজন, সেই সময়কার অন্য একজন জেনারেল। সে অন্য জায়গায় থাকছে, তোর রাজ্যেই থাকছে, তোর পাশের বাড়ি তোর পাশের পাড়া, এরকম একটা ব্যাপার। তার যে ভবিষ্যৎ না, তার পরবর্তী প্রজন্মেরা কোনোদিন সরকারি চাকরির পরীক্ষাই হয়তো দিল না, ঠিক আছে? এক, এ অত্যাচার করেছে কাকে? এই কমিউনিটিকে। এরা না কোনোদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি। এই যে যাদের অত্যাচার করেছে, এখনো এমন অনেক গ্রাম আছে যেখানে ছায়া মারানো যায় না। তুই এখনো যদি হরিয়ানার দিকে যাস, ইউপির দিকে যাস, তুই মানে ওদের চৌহদ্দির মধ্যে কোনো নিচু জাতের ছায়া মারানো অপরাধ। তো এদের কাছে সার্ভাইভ করাটাই কঠিন, বুঝলি তো? এরা কোনোদিন কম্পিটিটিভ দেবে না, এরা কোনোদিন কম্পিটিটিভ দেবে না, এরা কোনোদিন বিসিএস ইউপিএসসির ফর্মই ফিল আপ করবে না। ম্যাক্সিমামের কথা বলছি, কেউ করবে না বলতে পারি না, কিন্তু অধিকাংশই করবে না। এদের কাছে বেঁচে থাকাটা, এদের জল মানে কুয়ো থেকে জল পাওয়াটাই এদের কাছে একটা বড় ব্যাপার। এই যে এসসি দেখলি, এদের পূর্বপুরুষকে কেউ অত্যাচার করেনি, ঠিক আছে? এরকম মানে তুই ধর, তোদের মধ্যেও অনেক তো ইয়ে রয়েছে, মানে যারা হচ্ছে রিজার্ভড, তারা জিজ্ঞেস করবি তার দাদু বা দাদুর বাবা হয়তো রেলে চাকরি করতো, ঠিক আছে? এইবার এরা এই সুবিধাটা পেয়ে যাচ্ছে, এরা কম্পিটিটিভ দিচ্ছে, এদের হয়তো পূর্বপুরুষদের সেই জিনিসটা করতে হয়নি। এই যে জেনারেল, এদের পূর্বপুরুষরাও হয়তো কারুর সাথে খারাপ ব্যবহার করেনি। আলটিমেটলি ইকুয়েশনটা না একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। তোর রাগ হচ্ছে এর ওপর, কিন্তু এ দায়ী নয়। এ হয়তো নির্যাতন সয়নি, আর তোরা হয়তো নির্যাতন করিসনি। তোকে এর পাপ ভোগ করতে হচ্ছে, যে করেছে তার পাপ ভোগ করতে হচ্ছে। আর এ এই সুবিধাটা পাচ্ছে, কিন্তু লড়ছে কারা? এরা, এই দুজন লড়ছে, যাদের সাথে সরাসরি কোনো ইয়ে নেই। কিন্তু একটা জিনিস খারাপ, ওই এখনো খারাপ ভাবে কথা বলে, এই জিনিসটা একেবারে উচিত নয়। তো যাই হোক, আমি একটু প্রসঙ্গের বাইরেই বললাম, আমি ক্লাসে সাধারণত এগুলো আলোচনা করি না। কিন্তু আজকের টপিকটা এতটাই কন্ট্রোভার্সিয়াল, সুতরাং এই জিনিসগুলো লেখা যাবে না। আমি তোকে সুবিধার জন্য বললাম এবং প্রসঙ্গক্রমে উঠে এলো বলে বললাম। তো আমি এই দুটো ঘটনা বললাম। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে তাহলে আহ, যারা হচ্ছে জেনারেল, তো এখান থেকে একটা দাবি উঠেছে যে আহ, এই রিজার্ভেশনের ভিত্তি হোক ইকোনমি, মানে ইকোনমিক্যালি কেউ যদি পোর সেকশন থেকে বিলং করে, সে রিজার্ভেশন পাবে। এবং আমরা জানি এখন একটা ক্যাটাগরি নতুন তৈরি হয়েছে, ঠিক আছে? সেইটা এখানের আলোচ্য বিষয় নয়। তো ব্যাপার হচ্ছে এখানে এই যে নতুন ইকুইটি রাইট বা ইকুইটি যে রেগুলেশন চালু হয়েছে, এখানে একটা কথা স্পষ্টভাবে বলা আছে, একদম টপিকে ফিরে আসছি। সেটা হচ্ছে যে শুধুমাত্র অর্থনৈতিক ভিত্তিতে এই বিষয়টা করা সম্ভব নয়। কেন? তার কারণ হচ্ছে একটা ছেলে অথবা একটা মেয়ে যে হয়তো মানে যে হয়তো ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু ইকোনমিক্যালি স্টেবল, তাকেও হেনস্থার শিকার হতে হয়। আমি তোদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মনে কর তুই থাকিস হচ্ছে কোনো একটা ঝাড়গ্রামে থাকিস, বা তুই মনে কর পুরুলিয়ায় থাকিস, ঠিক আছে? এইবার তোর 10 বিঘা জমি আছে। তাহলে তুই গরিব না বড় লোক? বড় লোক, কলকাতার অনেক লোকের থেকে তোর বেশি টাকা। কিন্তু তুই কলকাতার একটা কলেজে আয় এবং সেখানে গিয়ে দেখবি ওখানকার ট্যাক্স কালচারের সাথে তুই মিশতে পারছিস না, তোকে আলাদা করেই রাখছে। তাহলে এটা কি শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের জন্য? আজকে যে ছেলেটা দেখা যাচ্ছে একটা অ্যাপেলের ফোন নিয়ে আসছে, তার বাবা হয়তো 40-50 হাজার টাকার চাকরি করে, অথচ তোর গ্রামে
হয়তো 20 বিঘা জমি আছে, তুই ওকে চাইলে 10-15 বার কিনে বেচে ফেলতে পারবি, কিন্তু তবুও তুই কলেজে এসে মাথা তুলে দাঁড়াতে পারবি না, ও তোর ওপর ছড়ি ঘোরাবে। মানে এটা আমি বলছি না, এটা হচ্ছে এই প্রজেক্ট, মানে এই যে রেগুলেশনটা চালু হয়েছে তার পেছনের যে সমস্ত স্টাডি আছে সেটার কথা বলছি। তো এখানে সরাসরি মানে ইউজিসি এই কথাটা বলছে যে এটা ইকোনমিক্যালি কেন দেখা হচ্ছে না, তার কারণ এই যে বৈষম্য বা ডিসক্রিমিনেশন, এটা যে শুধুমাত্র বেসড অন ইকোনমি এমনটা নয়। তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের পোশাক আশাক, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই সবকটাই কিন্তু এক্ষেত্রে ম্যাটার করছে। তোদের একটা ছোট্ট ঘটনা বলি, তোরা রিলেট করতে পারবি, এটা অপ্রাসঙ্গিকও নয়, কিন্তু লিখবি না, কিন্তু আমি মানে বোঝার সুবিধা হবে। যেমন আজ থেকে বছর 4-5 আগে হবে বা একটু কম বেশি হতে পারে, জেভিয়ার্সের একটা ছেলে সুইসাইড করেছিল, সেন্ট জেভিয়ার্সের একটা ছেলে সুইসাইড করেছিল। সে গ্রাম থেকে উঠে এসেছিল এবং সে চোস্ত ইংরাজি বলতে পারতো না, সে মিশতে পারছিল না ওর সাথে। ঠিক আছে, তো এইটা এবং ল্যাঙ্গুয়েজ, যেমন দেখবি আমাদের বাংলা ভাষার মধ্যেই কতগুলো ডায়ালেক্ট। তুই কোনো জায়গায় গিয়ে ওই খাইছি পড়ছি, যাবা, যেমন উত্তরবঙ্গে বলে যাবা খাবা, এই ল্যাঙ্গুয়েজ গুলো রায়গঞ্জ ঠায়গঞ্জ এই সব দিকে, এটা নিয়ে না কলকাতার ছেলেমেয়েরা হাসাহাসি করে অনেকে। তার মানে এর যে ভিত্তি, এটা শুধুমাত্র ইকোনমিক নয়, এর পেছনে একটা স্ট্রং সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই কারণে এটা দরকার বলে ইউজিসি মনে করেছে। 2 নম্বর, যখন আমরা 2012 সালের কথা বলছি, 2009 থেকে 12, তো সেই সময় দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে যে সমস্ত টিচার বা প্রফেসর এবং স্টাফ, নট অনলি প্রফেসর বাট অলসো স্টাফ, স্টাফ মানে ধর আরো যে সমস্ত কর্মী রয়েছে, তার মধ্যে 10% বা তার থেকে কম হচ্ছে রিজার্ভড ক্যাটাগরি। বর্তমানে যদিও এটা বেড়েছে, কারণ 2024-এর রিপোর্ট অনুযায়ী এটা হচ্ছে 23%-এর একটু বেশি। কি বলছি বুঝতে পারছিস? মানে কোনো একটা, মানে এটা আমি পশ্চিমবঙ্গের ডেটা বলছি, ইন্ডিয়ান নয়, হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলের ডেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যতগুলো কলেজ রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে, সব মিলিয়ে দেখা যাচ্ছে ওখানে কর্মরত রিজার্ভেশনের সুবিধা পাওয়া লোকের সংখ্যা 23%, অনলি 23%, যেটা 2010 সালের আগে 10% বা 15% এরকম কিছু একটা ছিল, একটু চেক করে নিবি। এবার তোর মনে হবে স্যার ওটা তো যোগ্যতা অনুযায়ী পেয়েছে। এবার একটা জিনিস ভেবে দেখ, 1931 বা 1933 সাল, তোদের সালগুলো লাগবে না বলে আমি এক্সাক্ট দিচ্ছি না, নাহলে আমাকে নেট দেখতে হতো। স্বাধীনতার পূর্ববর্তী সময় যারা উচ্চ বংশজাত তাদের একটা সমীক্ষা করা হয়েছিল এবং সেটা হচ্ছে 10%, মানে ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য যারা ছিল, এটা হচ্ছে 10%। তাহলে বাকি 90% কে? বাকি 90% ছিল হচ্ছে রিজার্ভ, তখন তো আর ওইভাবে রিজার্ভ ছিল না, কিন্তু নিম্ন বংশজাত। কিন্তু দেখা গেছে এরপরে ইকুয়েশনটা চেঞ্জ হবে, কারণ স্বাধীনতা, পাকিস্তানে অনেকে চলে গেছে, ইকুয়েশনটা চেঞ্জ হলো। কিন্তু তবুও দেখা যাচ্ছে এই 90% মানুষের প্রতিনিধিত্ব করছে 10% তার থেকে, আর এই 10% মানুষের মানে বাকি 90% এখানে কাজ করছে। ঠিক আছে, এবার যোগ্যতা দিয়ে পেয়েছে কি অন্য কোনো ভাবে পেয়েছে, এই যে ব্যাপারগুলো থাকছে, কারণ ইউজিসিতে মানে এই যে একটা নর্মস এখানে সরাসরি বলা হয়েছিল, মানে এটা আমি বলছি না, এই ইকুইটি রেগুলেশন 2012-14 যেটা ছিল সেটাকে ক্যান্সেল করা হচ্ছে। তার বড় কারণ হচ্ছে দেখা গেছে এর আগে যে সমস্ত ইকুইটি কমিটি গঠন করা হয়েছিল তার শীর্ষস্থানে বসেছিল হচ্ছে সবসময়, মানে অধিকাংশ 95% ক্ষেত্রে সবর্ণ ব্যক্তিরা বা উচ্চ বংশজাত ব্যক্তিরা। সুতরাং ওই মানে কাস্ট বেসড বলে স্বাভাবিকভাবে অন্যের মানে দেখা যাচ্ছে যে আমি তো আমার দলের সাপোর্ট করবই, এইরকম একটা অভিযোগ। এবার আমি তোদের যে বক্তব্যগুলো এখন অবধি রাখলাম না, এটা হচ্ছে শুধুমাত্র ওই ইউজিসি ইকুইটি রেগুলেশন অ্যাক্ট সংক্রান্ত যে সমস্ত তথ্য, এর মধ্যে কোনোটাই আমার ব্যক্তিগত মানে অভিপ্রায় বা অভিমত কোনোটাই নয়।
এখানে যা যা জিনিস আমার দরকার আমি শুধু সেটুকুনি বললাম, শুধুমাত্র এক্সট্রা কথা আমি একটাই বলেছি, সেটা হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, তো এই পার্টটা মন থেকে মুছে দে, এই অংশটা আমার বলা মানে এর সাথে রেলিভেন্ট নয়, কিন্তু ওইভাবে তো আর কথা বলা যায় না, কথা বলতে বলতে বিষয়টা চলে আসে। তো তোমরা এই বিষয়টা সম্পর্কে লিখবে। ইউজিসি ইকুইটি রেগুলেশন এরকম একটা চালু হয়েছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে যাবতীয় ডিসক্রিমিনেশনটা বন্ধ করা। এর আগেও 2012 না 14 সালে এরকম গঠন করা হয়েছিল, যেখানে ওবিসি অন্তর্ভুক্ত ছিল না, 26-এর ক্ষেত্রে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল, দেখা যেত যে এই সমস্ত কোর কমিটির যারা হেড, তারা অধিকাংশই হচ্ছে উচ্চ বংশজাত, তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া বায়াসড হতো, এবং যারা সত্যিকারের ভিকটিম তারা ইয়ে পেত না, মানে ঠিকঠাক মতো জাস্টিস পেত না। তো যাতে করে জাস্টিস পাওয়া যায়, তো এক্ষেত্রে বলা হয়েছে যে ইনস্টিটিউশনের যিনি হেড, ইউনিভার্সিটির ক্ষেত্রে যিনি চ্যান্সেলর, তিনি এই কমিটিকে মানে প্রিসাইড করবেন বা তার হেড হবেন। এবং এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে অভিযোগ নিয়ে কাজ শুরু করতে হবে এবং 15 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। না হলে ইউনিভার্সিটি বা কলেজের যে কি বলে ওটাকে, যে মানে মান্যতা, সেটাও ক্যান্সেল, গ্র্যান্টটাকে ক্যান্সেল করে দিতে পারে। এই বিষয়গুলো লিখতে হবে। আমরা মানে এটা সাধারণ জনগণ এবং বিশেষত জেনারেলের মধ্যে একটা আলোড়ন মানে রিপারকেশন সৃষ্টি করেছে। তারা স্বাভাবিকভাবে আন্দোলন করছে এই কারণে যে এটার মিসইউজ হতে পারে, এই আশঙ্কায় তারা পথে নেমেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। যদিও পাল্টা এরাও মানে করছে, এবং দেখা যাচ্ছে এর আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। যেমন আমরা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একজন মানে দলিত আত্মহত্যা করেছিল 2016 সালে, এমনকি 2019 সালে মুম্বাইয়ের একটি মেডিকেল কলেজের এক স্টুডেন্ট, একজন ওম্যান ডক্টর, তাকেও সুইসাইড করতে বাধ্য করা হয় এই জাতিগত কারণে, তাকে নানা রকম প্রভোকেশন করা হতো। তো এইভাবে তোমাদেরকে লেখাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা যদি এর সাথে কোনো পয়েন্ট অ্যাড করতে চাও আমাকে বলতে পারো। কেউ কিছু বলবে? স্যার ওই কিছুদিন আগে একটা দেখেছিলাম একজন আইপিএস অফিসার হুম। সুইসাইড করেছেন। ওইগুলো কি অ্যাড করা যেতে পারে এখানে? সেটা কি এই কারণে? না, আইপিএস উম, অফিসার তো এই ইয়ের সাথে, না না মানে ইউনিভার্সিটির এই সাথে রিলেটেড নয়। আচ্ছা স্যার, মানে শুধু স্টুডেন্ট রিলেটেড ব্যাপারগুলোকেই অ্যাড করব, ডেফিনেটলি, আদারওয়াইজ কারণ আর কোনো? ইউজেসি আচ্ছা বলেছে আচ্ছা। তো। হ্যাঁ, 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 হ্যাঁ বাকি স্যার, কিছু করা ঠিক যাবে না। আছে। আর কেউ কিছু বলো। আর কারোর কিছু বক্তব্য? স্যার বলছি এর মানে শেষ অবধি কি হয়েছে ওটা কিছু লিখবো? হ্যাঁ, কনক্লুশনটা নিজে লিখবে, যে এরকম একটা করা হয়েছে, দেখা যাক এটা নিয়ে ভবিষ্যতে এটা কি হচ্ছে, এরকম ভাবে এটা করবে। মানে লাস্টে লিখবে যেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। হয়তো পরবর্তীকালে চেঞ্জ হতেও পারে, কিছু চেঞ্জেস আসবে, যা রিপারকেশন হচ্ছে, এ তো কয়েকদিন আগের ঘটনা, যা রিপারকেশন আসছে কিছু না কিছু চেঞ্জ হবে। ঠিক আছে। স্যার ওয়ার্ড লিমিট বা কিছু এরকম? ইনিশিয়ালি ওয়ার্ড লিমিট নিয়ে মাথা ঘামাবে না, যখন ডব্লিউবিসিএস এ লিখবে 250 to 300 ওয়ার্ডের মধ্যে লিখবে। ঠিক আছে, কারণ তার বেশি সময় পাবে না। এখন 250 ওয়ার্ডে লেখো বা 200 ওয়ার্ডে লেখো প্রথম প্রথম, যদি অতটা লিখতে না পারো, বেসিক ইংলিশে লিখবে। আচ্ছা, আমরা যদি কিছু আহ ছোট ছোট করে লেখা শুরু করি, আমাকে বলো তো, তাহলে একটু ট্রান্সলেশনও হয়ে যাবে এক্ষেত্রে। যে স্যার এটা তো এসে ট্রান্সলেট মানে এসের মতো। এসে কম্পোজিশন মানে শর্ট এসে। ঠিক আছে। ঠিক আছে, মানে তুমি একটা কোটেশনও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কিছু কিছু বাক্য বলছি, একদম খাতা পেন নিয়ে বসবে, আমায় মুখে মুখে বলবে। লেখো হচ্ছে যে ইউজিসি
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন এনেছে। কি হবে? ইউজিসি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন এনেছে। UGC has brought a huge UGC change in with a big change in our education system. ইন আওয়ার এডুকেশন সিস্টেম। তুমি বিগ বলেছো, আর তুমি কি বললে? বিগের জায়গায় হিউজ। broad বলছিলাম স্যার। A huge change. আচ্ছা, বিগ চেঞ্জ। এবার এখানে আমরা একটা বলেও একটা বড় শব্দ বলতে পারি, হচ্ছে ড্রাস্টিক। ড্রাস্টিক মানে একটা ভয়ঙ্কর ধরনের পরিবর্তন, অথবা ম্যাসিভ শব্দটাও এক্ষেত্রে যেতে পারে, যে ইউজিসি হ্যাজ ব্রট আ ম্যাসিভ চেঞ্জ ইন দ্য এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া। তারা অন্তর্ভুক্ত করেছে ইকুইটি সিস্টেম, নাকি কি ছিল, ইকুইটি রেগুলেশন 2016, যাতে করে যাবতীয় বৈষম্য দূর করা যায়। তারা অন্তর্ভুক্ত করেছে ইকুইটি They have রেগুলেশন included 2026। হ্যাঁ, দে হ্যাভ ইনক্লুডেড, তারপর কি বলেন স্যার? দে হ্যাভ ইনক্লুডেড ইকুইটি রেগুলেশন 2026। তারপর যাতে করে In the, so that বৈষম্য, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করা যায়। the inequality in education system can be abolished. আরেকবার বলো। সো দ্যাট The inequality in educational system can be ডিসক্রিমিনেশন, abolished. ইনইকুয়ালিটি নয়, এটা হচ্ছে আচ্ছা। ডিসক্রিমিনেশন। ঠিক আছে, ইনইকুয়ালিটিটা তবু ভালো, অসাম্য। এটা হচ্ছে ডিসক্রিমিনেশন, মানে একটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, আর ওই ব্রিং মানে দে হ্যাভ কি বলেছিলে বলো? ইন্ট্রোডিউসড, না তুমি কি এটা বললে জানি? বলে They have include বলেছে। হ্যাঁ, ইনক্লুড included না করে ইন্ট্রোডিউসড করো। যখন প্রথমবার কোনো কিছু নিয়ে আসা হচ্ছে, তার জন্য আমরা ইন্ট্রোডিউসড ব্যবহার করি। তাহলে উত্তর হবে দে হ্যাভ। আচ্ছা, এখানে দে হ্যাভ না বলে ইট হ্যাজও বলতে পারি, কারণ ইউজিসি একটা সংস্থা। আবার দে হ্যাভও বলতে পারি, তাহলে বোঝাবে হচ্ছে দ্য মেম্বার অফ দ্য ইউজিসি। ঠিক আছে, তাহলে ইট হ্যাজ ইন্ট্রোডিউসড ইকুইটি রেগুলেশন 2026 so that, তবে কি বললাম, the so that discrimination in the education system can be abolished। ঠিক আছে, ফুল স্টপ। আচ্ছা, এরপর আমি যদি তোমাদের বলতে বলি, এই সিদ্ধান্তটি জনমানুষে, বিশেষত উচ্চ সম্প্রদায়ের মধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। আচ্ছা, একজনই কেন বলছে, বাকিদের কি হলো? 10 জন ক্লাস করছিস, এরকম হলে তো মার দিয়ে দেবো। এই সিদ্ধান্ত জনমানুষে আলোড়ন সৃষ্টি করেছে, বলো। This decision has aroused revolution in the people. অ্যারাইজড হয় না। না, অ্যারেস্টটা ঠিকঠাক যাচ্ছে না। আর হুম। বাকি বিপ্লব ছাড়া Sir, this decision creates an uproar in the people. তাহলে হ্যাজ ক্রিয়েটেড করো, হ্যাজ ক্রিয়েটেড করো। হ্যাজ ক্রিয়েটেড হবে। হ্যাঁ, আর শুভদীপ বলেছো, আর কেউ বাকিরা? আর বলো। এখানে তো স্পার্ক উইচ করাতে স্যার পারে। এটা this rules বা decision has made
differentiations in upper caste? কি 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 ডিফারেন্সিয়েসেস? হ্যাঁ, বুঝলাম না, ডিফারেন্সিয়েসেস মানে? মানে ওটার মধ্যে এ চলছে আর কি, মানে অনেক রকম এ চলছে, নেগেটিভ সেন্স চলছে। শব্দটা কি বললে বলো আরেকবার। ডিফারেন্সিয়েশনস। না, এখানে আমরা বলছি আলোড়ন, একটা বিরূপ প্রতিক্রিয়া। তো এর জন্য আমরা টার্ময়েল ব্যবহার করতে পারি, রিপারকেশন সব থেকে ভালো শব্দ ব্যবহৃত হতে পারে, অ্যাজিটেশন। সেন্সেশন নিতে পারি। সেন্সেশন জেনারেলি পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে অঙ্কন। স্পার্ক নিতে পারে স্যার? স্পার্ক ব্যবহার করতে পারিস। স্পার্ক মানে একটা স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ টাইপের। সেই অর্থে ব্যবহার করতে পারিস। রিপারকেশন এখানে ব্যবহার হতে পারে, এমনকি স্পার্ক অফ রিপারকেশনও ব্যবহার করতে পারিস। স্পার্ক অফ টার্ময়েল ব্যবহার করতে পারিস। টার্ময়েল মানে কি? গোলযোগ। এখানে চাইলে ম্যাহেম বলে একটা শব্দ আছে, ম্যাহেম। কমোশন বলে একটা শব্দ আছে, এগুলো সব ব্যবহার করা যেতে পারে, যেটা বিশৃঙ্খলা তৈরি করেছে। প্যান্ডেমোনিয়াম, প্যান্ডেমোনিয়ামটা অতটাও ভালো হয় না। ক্যাওস, ক্যাওসও ব্যবহার করতে পারিস। ক্যাওস মানে কি? একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আপ্রোর, আপ্রোর তোদের মধ্যে কেউ একটা বলেছিস। আচ্ছা, মেড না করে ক্রিয়েট করতে পারিস, হ্যাজ ক্রিয়েটেড। আচ্ছা, স্যার, তার থেকেও ভালো হয়, স্যার তার এটাকে থেকে। একটু this this decision has created a massive repercussion in the society. হ্যাঁ, ইন দ্য মাস, ইন দ্য সোসাইটি, তাই তো, ডেফিনেটলি হবে। আচ্ছা, এখানে না ক্রিয়েট বা ক্রিয়েটেড তো ভালোই, এতে কোনো অসুবিধা নেই। এর থেকেও একটা ভালো ফ্রেজ আছে, সেটা হচ্ছে জন্ম দেয়া। সেটাকে বলা হয় গিভ বার্থ টু। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত নেগেটিভ কোনো কিছুর জন্ম দেওয়ার জন্য দারুণ কনোটেশন, মানে খুব ভালো যায়। যেমন আমি বলতে পারি এই সিদ্ধান্তটা জন্ম দিয়েছে নানা রিপারকেশনের। তাহলে দিস ডিসিশন হ্যাজ গিভেন বার্থ টু রিপারকেশন ইন দ্য সোসাইটি, এসপেশালি ইন দ্য জেনারেল ক্যাটাগরি বা আপার ক্লাস, এসপেশালি ইন দ্য আপার ক্লাস। বোঝা গেল? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে হ্যাঁ স্যার। স্পেশালি আর স্পেশালির মধ্যে পার্থক্য কি? এনিওয়ান? স্যার স্পেশালিটা কোন একটা পার্টিকুলার কিছুকে ইন্ডিকেট করে। আর স্পেশালিটা? স্পেশালিটা একদম পার্টিকুলার ইন্ডিকেট করে না আর কি। এটা হোমওয়ার্ক থাকলো, এটা ভালো করে দেখে আমায় বলবি। দুটোর পার্ট অফ স্পিচও আলাদা, হ্যাঁ, সেটাও দেখে আমায় বলবি। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, এটা একটা হলো। উম, তারপর আরেকটা সেন্টেন্স ধর, মনে মনে ভেবে নিই একটু কি বলা যেতে পারে। যে আহ, এই সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা কলেজে একটা ইকুইটি কমিটি গঠন করতে হবে। বলো। মানে প্রত্যেকটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একটি করে, স্যার একবার বলুন, স্যার আরেকবার বলুন। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একটি করে ইকুইটি কমিটি গঠন করতে হবে। An equity committee According to this decision, should be established. বল, যে কোনো একজন বল, যে একটি মেয়ে বলছিস, According বল। to the according বল। to the decision, there has to be an There equity has to committee be in every college. in each college, every college না, And in each college. in each college and university। আরেকবার বল, তোর সেন্টেন্সটা খারাপ হয়নি, বল। According According to to the this, decision, according to decision, there has to be an equity there committee has to be an equity committee in each college of হুম, or university বললেন যেটা, সেটা ইউনিভার্সিটি। ঠিক আছে, আরেকজন যেটা বলছিলিস বল রে মা। স্যার ওটাই বলেছিলাম, মানে আগে an equity কমিটিটা আগে প্লেস করে বল না, ওই তুই তোর মতো ডিসিশনের বল। ইয়েটা স্যার ওই বল, তুই an আরেকবার প্যাসিভে বল। equity বলছি, committee প্যাসিভে। হ্যাঁ,
There has to be an equity committee in ইন ইচ কলেজ অ্যান্ড each ইউনিভার্সিটি। college. ঠিক আছে, আরেকজন মনে হয় বলতে চাইছিলিস, বল। স্যার প্যাসিভে করলে হবে? হ্যাঁ, হবে না কেন, বল না। স্যার অ্যাকর্ডিং টু দিস ডিসিশন অ্যান ইকুইটি কমিটি ইন ইচ কলেজ শুড বি সেট আপ। হ্যাঁ, হতেই পারে। ইন ইচ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি শুড বি সেট আপ, হতে পারে। আচ্ছা, এখানে একই সাথে আমরা যদি যোগ করে দিতাম যার মাথায় থাকবে কলেজ বা ইউনিভার্সিটির প্রধান, তাহলে ওখানেই হয়ে যেত হেডেড বাই দ্য প্রিন্সিপাল অর দ্য চ্যান্সেলর। ঠিক আছে, আর কিছু লেখারই দরকার হতো না, যে অ্যাকর্ডিং টু দ্য ডিসিশন দেয়ার শুড বি দেয়ার শুড বি কি ছিল আগের সেন্টেন্সটা, দেয়ার শুড বি অ্যান ইকুইটি কমিটি headed by the principal or the chancellor in each college or university respectively. রেসপেক্টিভলি কেন দিলাম, কারণ ওই যে বললাম না যে চান্সিল মানে প্রিন্সিপাল অর চান্সিলর, তাহলে ওখানেও কলেজ আর স্যার এই ইউনিভার্সিটি যে রেসপেক্টিভলি পর্যায়ক্রমে। কমিটির পর বললেন যে হেডেড বাই, হ্যাঁ, ওখানে তো আগে একটা কমা হবে। হ্যাঁ হবে, কারণ পাস্ট পার্টিসিপল। আচ্ছা, ঠিক আছে, সেটা কি দাগ পড়লো দেখতে হবে। হুম, বলো তারপর। আচ্ছা, আমি আর তারপর কিছু বলিনি, তাই না? আচ্ছা, এরপর বলো হচ্ছে কমিটিকে কোনো ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে এবং 15 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে। বলো। The committee has to take action within 24 hours and has to submit the report within 15 days. অ্যান্ড সাবমিট, দ্বিতীয়বার হ্যাজ টু বলার দরকার নেই, অ্যান্ড দিয়ে যুক্ত করছিস তো হ্যাজ টুটা তো হ্যাঁ স্যার। কমন থাকছেই। এখানে না স্যার আরো ভালো স্যার এটা একটা হ্যাজ টু জায়গায় যদি মাস্ট বি করা হয়, মাস্ট বি দিয়ে কি করে করবি? মাস্ট মাস্ট দিয়ে বি করতে টেকেন, পারিস। মাস্ট টেকেন, হ্যাঁ সরি মাস্ট টেকেন। মাস্ট টেকেন হয় না, মাস্ট টেক হয়। এই যে মাস্ট, এই যে শুড, হ্যাঁ মাস্ট টেক, এগুলো হ্যাঁ। তো মোডাল ভার্ব। মোডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, মনে থাকবে। এখানে হ্যাঁ স্যার। আরেকটা এক্সপ্রেশন শিখিয়ে দিচ্ছি, এটা আরো ভালো হবে। ইজ বাউন্ড টু, মানে বাধ্য থাকবে। শুনতে দেখ, অনেক ভালো লাগবে, যে দ্য কমিটি ইজ বাউন্ড টু টেক অ্যাকশন within 24 hours of the incident and submit its report within 15 days, তাই না? ইজ বাউন্ড হ্যাঁ টু, স্যার ইজ এটাও, বাউন্ড টু মানে করতে বাধ্য থাকবে, আরো সুন্দর হবে লেখার এই স্ট্রাকচারটা। সেন্টেন্সটা খুব, হ্যাঁ। ঠিক আছে, জাস্ট আলোচনা করছি, লেখার সময় তো আরো ভালো করে লিখবি। আমি এটার একটা নোটও সাবমিট করে দেবো তোদেরকে, অসুবিধার কিছু নেই। তারপর বল হচ্ছে যে আহ, এর আগেও এমন ঘটনা ঘটেছে যেখানে জাতিগত বৈষম্যের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আহ, কিছু পড়ুয়া। এরকম ঘটনা আগেও ঘটেছে যে জাতিগত বৈষম্যের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কয়েকজন পড়ুয়া। লিখে নে, যদি একবারে মুখে মুখে বলতে অসুবিধা হয়। বলে দেবো আমি, না বলবি? স্যার বাংলাটা আরেকবার বলবেন? এরকম
ঘটনাও ঘটেছে যে জাতিগত বৈষম্য। হ্যাঁ বল। Earlier, a student committed suicide for the caste division, the country saw. খুব একটা হলো না, এটা এইভাবে করলে আরো ভালো হবে যে দেয়ার আর ইনস্ট্যান্সেস মানে এরকম উদাহরণ আছে, দেয়ার আর ইনস্ট্যান্সেস ওয়্যার স্টুডেন্টস particularly of backward class committed suicide due to, এবার কারণটা তারপরে বলে দিতে হবে যে ডিউ টু ডিসক্রিমিনেশন অথবা কোন রকম খারাপ ইম্পোজিশন অফ সামথিং, সেটা এইভাবে বলতে হবে। তো এটা এই ধরনের স্ট্রাকচার আমরা এইভাবে করি যে দেয়ার আর ইনস্ট্যান্সেস ওয়্যার সাম স্টুডেন্টস অফ ব্যাকওয়ার্ড ক্লাস কমিটেড সুইসাইড, ঠিক আছে, ডিউ টু ওই মানে কি বলবো কাজ বেসড অ্যাজিটেশন বা কিছু, সেটা যে কারণে হবে সেটা দিতে হবে। আহ যেমন আহ যেমন হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির এক পড়ুয়া রোহিত ভেমুলা, এমনি লেখার সময় নামটা উল্লেখ করবি না, এখন জাস্ট আমি মুখে মুখে বলছি বলে বল। হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির এক পড়ুয়া রোহিত ভেমুলা সুইসাইড করতে বাধ্য হয়েছিলেন এই একই কারণে। As we have seen recently that one student in Hyderabad, sir, কোন college? হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি Hyderabad Central University has committed suicide due to this kind of এইখানটা কি বলবো স্যার? কাইন্ড অফ প্রথমে তো ইনসিডেন্ট। নাম দিয়ে শুরু করলে তো হয়। এই যে ধরুন যে সুমিত বড়ুয়া ফ্রম সেন্ট্রাল হায়দ্রাবাদ ইউনিভার্সিটি রোহিত ভেমুলা হ্যাজ কমিটেড সুসাইড হুম। ডিউ টু দিস ডিসক্রিমিনেশন। হ্যাঁ, যদি ওরকম না হয়, এরকম এখানে দেখ এই ধরনের জিনিসকে এইভাবে লিখতে পারিস, ইন সাচ সার্কামস্ট্যান্সেস। হ্যাঁ, ওই দিস টাইপ অফ না লিখে আগের জন যে বললি ইন সাচ সার্কামস্ট্যান্সেস মানে একই রকমের পরিস্থিতিতে, ঠিক আছে, লিখবি আ স্টুডেন্ট নেমড রোহিত ভেমুলা হ্যাজ কমিটেড সুইসাইড, বা রিসেন্টলি আ স্টুডেন্ট নেমড Rohit Vemula from Hyderabad Central University has committed suicide in such circumstances, ঠিক আছে, তাহলে ওই একই ধরনের কারণে এইভাবে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি হয়ে যাবে। এই লেখাটা কালকে আমি পাবো। একটা রিকোয়েস্ট থাকবে, কেউ কোনো এআই টিআই এর সাহায্য নিয়ে লিখো না, কারণ লেখাটা আমি চেক করব, তো নিচে দেখো আগে নিজের লেখাটা কতটা ঠিক হচ্ছে। এমনিতে তুমি এআই দিয়ে লিখে নিয়ে যাও, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে যখন সুযোগ আছে এ টু জেড যত ভুল লেখো যত ঠিক লেখো নিজে লেখো, লিখে কালকে যে কোনো সময় পিডিএফ করে, এমনি কিন্তু ছবি তুলে দিলে আমি দেখতে পারবো না, কারণ পেন দিয়ে পিডিএফ এর ওপর লেখা যায়, বাকি কিছুর ওপর লেখা যায় না। তো তোমাদের ওই একটা কাজ থাকবে যে একটা ভালো সুন্দর হাতের লেখা, ভুলভাল নয়, একটা ভালো হাতের লেখা যতটা পারছো, এরকম নয় তোমাকে 200-250 শব্দই লিখতে হবে। তুমি যদি 100 শব্দের মধ্যেও সুন্দর করে লেখো, আমি শুধু তোমার লেখার কাঠামোটা দেখতে চাইছি, ঠিক আছে, এই জিনিসটা দরকার হবে, সেইটাকে করে নাও। আচ্ছা, কারুর কোনো কিছু নিয়ে প্রশ্ন আছে নাকি, কোনো গ্রামার বা ইয়ে নিয়ে? আচ্ছা, কালকে যাদের অবজেক্টিভ ব্যাচের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো, আজকে বলে দিচ্ছি কালকে আমি থাকতে পারবো না, তাহলে যারা ধরো মানে তোমাদের মধ্যেও 1-2 জন আছে যারা ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটোই করে, আমি ব্যাচে বলেও দেবো কালকে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি আছে, তো স্বাভাবিকভাবে আমি 10টার মধ্যে ফিরতে পারবো না, তো ওটা আমি রবিবার ক্লাসটা নেব, অবজেক্টিভের ক্লাসটা। আর যাদের ডেসক্রিপটিভ শুধু, তাদের তো অসুবিধার কিছু নেই, আজকের পর শনিবার যেমন অ্যাজ ইউজুয়াল ক্লাস নেওয়ার অ্যাজ ইউজুয়াল ক্লাস নেব, ঠিক আছে। কালকে শুধু আমি অবজেক্টিভের ক্লাসটায় আমি থাকছি না, বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে। আচ্ছা, কারুর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার এই এসেটা লেখার সময় মানে এরকম
কোনো প্যারাগ্রাফ চেঞ্জ করে, মানে মেইন একটা ইন্ট্রোডাক্টরি কিছু, তারপরে মেইন টপিকে ঢোকা, লাস্টে যে কনক্লুশন, এরকম কিছু করব নাকি টানাই লিখে যাব? 3টে প্যারাগ্রাফ ইনিশিয়ালি করো। এখনো এসে রাইটিং এর ফরম্যাট আমরা আলোচনা করিনি, তাই না? এত একদম প্রথম দিকের হুম হুম ক্লাস। এসে রাইটিং এর ক্ষেত্রে একটা প্যাটার্ন ফলো করতে হয়। সবার প্রথম ইন্ট্রোডাকশন, যেটা শুরু করতে হয় পজিটিভ নোটে। তারপরে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে পজিটিভ নোট, তারপরে হচ্ছে নেগেটিভ নোট, লাস্টে হচ্ছে নেগেটিভ পজিটিভ ব্যালেন্স, লাস্টে হচ্ছে পজিটিভ নোট। তো এটা আমি লেখার মাধ্যমে কিছু বুঝিয়ে দেব। তো এসে রাইটিং এর যে প্যাটার্ন, সেটা আমি কয়েকটা ক্লাস পরে আলোচনা করব। ইনিশিয়ালি আমরা জোর দেব দুটো জিনিসের ওপর। এক হচ্ছে ট্রান্সলেশন, সবার আগে ট্রান্সলেশন, আর সাথে সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে একটা সেন্টেন্সকে কত রকম ভাবে লেখা যায় সেটার ওপর একটু জোর দিতে হবে। ঠিক আছে? আর কারুর কোনো প্রশ্ন? লেটার আর এসে কি স্যার মানে পরে হবে ওগুলো তো? কয়েকটা দিন পরে করাই। আচ্ছা এসের ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কম্পোজিশনেরই একটু বড় ফরম্যাট হচ্ছে এসে। যেমন ধরো তুমি যদি আহ, এই যে আজকে যেটা দিলাম তোমাদের পরীক্ষা খায়, ধরো অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে তোমাকে 400-500 শব্দে লিখতে হবে। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে 300 শব্দে লিখতে হবে। তোমাদের মধ্যে কেউ তো আর ইউপিএসসি এর ক্যান্ডিডেট নেই যে 1000 থেকে 1200 শব্দে লিখতে হবে। মেইন ব্যাপার হচ্ছে ইউ হ্যাভ টু নো, অর ইউ নিড টু নো হাউ টু কনস্ট্রাক্ট সেন্টেন্স। যখন তুমি সেইটা শিখে যাবে, নো ম্যাটার এসে আসুক, লেটার আসুক, কম্পোজিশন আসুক, ইউ ক্যান রাইট ইট। সো at first learn how to write sentences correctly without any fault or error. ঠিক আছে? চলো আজকে এই অবধি থাকলো। নেক্সট শনিবার ডেসক্রিপটিভ ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। ঠিক আছে স্যার, গুড নাইট।